আসসালামু আলাইকুম। শুরু করছে হৃদমায়ের প্রেমগাথা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩ ও ৪। কাঠফাটা তপ্ত দুপুরের রোদের অতিষ্ঠ ধরনী। প্রহর তাপে যখন সূর্যটা মাথা উপরে থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। আমার একা অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যাতা অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটা সিদ্ধ আলুর মতন হয়েছে, বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠের আসনে বসা শিক্ষার্থীদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে। আর এদিকে এই অতিষ্ঠ গরমে এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চে পিছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি। আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামে একটা নতুন বান্ধবী বসেছিলাম, নাম শ্রেয়া। তিনজনের হাতে একটা করে রজনীগন্ধা ঢালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিকে সেদিকে ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রদের প্রহরীদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলে বসে সেখানে, আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, রিত খান, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়া থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানে। তবে সবচেয়ে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিত খানের পরিবার নাকি বংশসূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিত খানের সাথে ঢাকায় থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রামে শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিত খানের মা বাবা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসি। রিত খানের বাপদাদারা বংশগতভাবে তারা রাজনীতি করে। সে ব্রিটিশ আমল থেকে রাজনীতি খাতায় নাম তাদের। বর্তমানে রিত খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলেও ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিত খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রামের সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন। বাবা আরাফ খানও বাকি পরিবারের সদস্য নিয়ে। রিত খান ঢাকা থাকেন মাকে নিয়ে, তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিত খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র, বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে, লোকটা রিত সত্যি অনেক দারুণ দেখতে। ফিদা হবার মতো সকল দিকে আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখ নিজেদের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছেন, এই বিষয়টি চোখে লাগার মতন ছিল। ওনার গম্ভীর্য, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এই জন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে জুম করে করে। আমি সেটা দেখছি আর মনে মনে কী ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিলাম। আরে ভাই, আপনি বলুন, হিসাব করব নাই বা কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথায় আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা।
নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ড আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটে পানি খায়, এরা তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। হৃদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কেন জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। হৃদ নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ের ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োয় ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজা বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হতভম্ব হয়ে যায় আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই। কক্ষের ভিতরে হৃদ খানের উপস্থিতি দেখে প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিতি 3টা মানুষকে দেখে নেয়। হৃদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে। বুঝিয়ে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদ খানের সঙ্গে। সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার ওপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োয় ম্যাম এই কাগজগুলো গুটাচ্ছে। আমাকে দেখে ম্যাম বলে উঠল, কি চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলকে আমাকে দেখে পুনরায় নিজের কাছে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ওহ, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে, যাও। জি ম্যাম। জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘরে বের হতে চাইলাম, তখনই শুনলাম হৃদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকে পিছন ফিরলাম। হৃদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছে। বিষয়টা আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পিছনে ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্যে মিশারে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরেকটা উত্তর আসলো আমার কানে। পাশ থেকে হৃদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পরে। বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন? সমাদরের কথাটা হৃদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করছিল। আমি মাঝ থেকে ভিন্ন হতে মেহমান হয়ে গেলাম তাদের মাঝে। না বুঝে অন্যের কথার উত্তর দিয়ে নিজেই লজ্জিত হলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম হৃদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটা নাই পেয়েছিলাম আমি! লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিলাম না, বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনলাম হৃদ খানের পুনরায় গম্ভীর গলাস্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানে কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নেবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার যাচ্ছি, কিন্তু আপনার ম্যামকে বলতে তিনি পুনরায় বলল, আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো দুজনে। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তি দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি, বিষয়টা বোধগম্য হতে আস্তে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পিছন ঘুরতে হৃদ খানের ডাকে কানে আসলো তৎক্ষণাৎ, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি। তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে হৃদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এ মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি, কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধা মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে! আল্লাহ, সকালের প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কী দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরও সিটিয়ে গেলাম আমি। বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে সারা শরীরে লাফালাফি করে।
জানান দিচ্ছিল যে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাটাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরেও নিভে যাওয়া গলায় একটু করে পিছনে ঘুরে বলেছিলাম, জি আমাকে? তৎক্ষণাৎ শক্ত গলার উত্তর আসলো ওনার, ইয়েস ইউ কাম হেয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতে উনি বললেন, পিছনের সারিতে বসার মতো কি পড়াশোনা তো পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাসা ভাসা চোখে। শুধু চমকিয়েছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিলাম যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল, যে আমি কোথায় বসেছিলাম? দেখতে পেয়েছিল আমি পিছনের সারিতে বসেছিলাম, সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁজা দিত আমার পিছনে বসা নিয়ে? আমার হতবাক চেহারার দিকে তাকে উনি ফের প্রশ্ন করে আমাকে, মিস অর মিসেস? ওনার কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড অর আনম্যারিড? জি আনম্যারিড, মানে সিঙ্গেল। ওনার কোঁচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল, এমনটাই ভাবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডিঙ্গিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন টেবিলের সঙ্গে ঠেস দিয়ে। আক্রোশে হেয়ালি গলায় বলল, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আজকালের মেয়েগুলো সহজেই মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, সেই সব কথা। আপনি নিশ্চয় অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলেছেন, এটা আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথায় কেমন মাথা উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়। প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে উঠল আমার। যাও, লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিনঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্রে খারাপ, এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল হৃদ খানের বিরুদ্ধে। হওয়ার কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিত করে সব কিছু উড়িয়ে দিব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়া হৃদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে। আমারও ক্ষেত্রে তাই হয়েছিল। হৃদ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ হৃদ খানকে অন্তত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল হৃদ খানকে নিয়ে। আমি যখন হৃদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্নে, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পায়নি আমার কথা? নাকি শুনেও একটা নাটক করেছে আমার সাথে? জি আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইব? লোকটা তেরামি কথায় বুঝলাম হৃদ খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষের সাথে এই লোকটা কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকের একটা গার্লফ্রেন্ড টিকছে না, ঠিক কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এই জন্য আমিও হৃদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করে, ইসরাত জাহান। নামটা বলেই ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধে আমাকে আবারও ধমক দেয়, আমাকে সেই ভয়। কিন্তু না, লোকটা তেমন কিছু করলে না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়া ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকাল বলা নামটা উনি শোনেননি।
হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন, এজন্য হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন, এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়। আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে? আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি যে? বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলাম। ফের শুনলাম হৃদখানের প্রশ্ন সিক্ত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্যসীমা অতিক্রম করেছিল সেদিন হৃদখান। তারপর জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে আমাকে আরও অপমান করতো সেখানে থাকলে। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে 2টো লাল গোলাপও আছে। এগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ার পিছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথা কিভাবে বোঝাবো গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরে কোচিংয়ের ভাইটাই আমার এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলে এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই থেকেই এইগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাক বয়ে সামনের দিকে ঘুরে যেতে জুইও দ্রুততার পথ চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষেপ্ত হলো জুয়ের নিজের করার প্রশ্ন উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোরে এসব কে দিয়েছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আরও। অনেক ইচ্ছা ছিল কলেজের উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপের ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করবো কিনা। কিন্তু হায় আমার অসহায়ত্ব! নাম দাম কিছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি আমায় কি বলেছিস আবল তাবল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না, তাহলে? আর কথা ঘোরালাম না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাই কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি?
দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দামি দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে। শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তো চিন্তাভাবনা। ওকে, নাইস চিন্তাভাবনা। তার মানে তুই কালো, বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাও তা তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভরিয়ালা কালো বেটে করে জামাইটা। দোয়া দিলাম। জয়ের কথায় নাক মুখ কুচকে তাকাই আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছে আমি বেটে বয়স্ক বুড়িয়াওয়ালা লোক বিয়ে করব? তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হয় এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দিকে দিয়ে বললাম, আর তার প্রশস্ত বডি। আসছে আমার জামাইয়ের ভুঁড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিচ্ছু নাই। তো নিজে চিন্তা কর, তোর বদদোয়া আবার তোর উপরই না পড়ে যায়, হবিস মাইয়া। আমার এত বড় জামাইরে বেটে বলতে আসছে, তার ফাজিল শালি। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে ওঠে উদ্বিগ্নতায়। আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদুস্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না, আর আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতে কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর। আমার পিছন পিছন রেগেমেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে, আমার জামাই কোথেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি। ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহ নাম নিয়েই দৌড়াচ্ছিলাম। আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে টানটান উত্তেজনায় বর্তমানে অবস্থানটাও ভুলে গেছিলাম। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আচমকা হঠাৎ ধাক্কায় লোকটাও খই হারিয়ে গড়াগড়ি করে দুজনেই চটপটাং রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে সে উপরে। আহ, কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই লোকটা আমার ওপর রেগেমেগে ফায়ার হয়ে গেছিল। হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপা সরে। পাবলিক প্লেসে বলে সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম। আর কি আমার স্টুপিড কাণ্ডগুলো! আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসে। আসলে ধাক্কা বললে ভুল হবে। আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ ল্যাপটে যাওয়া আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতে আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরে চাইলে ঘটে হিতের বিপরীত। লোকটার পিছনে কাপড়টা ছিঁড়ে ছুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কুইনে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকারে পাশে তাকাতে দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লে যা অবস্থা, এই ফোন ইহকাল ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছে, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম,
আহারে, এত দামে আইফোনটা কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দামই নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে আমাদের বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে গেছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতে ব্যথা আহ করে উপরের দিকে তাকাতে আটকে উঠলাম মুহূর্তে। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়লো আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপান এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বোঝার তখনই বুঝে গেলাম, এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কী যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্নাকাটি করতে। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখে লোকটার দিকে তাকাতে আতঙ্কে চমকে উঠলাম ক্রোধিত ও রক্তিম চোখ জোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না, সোজা কলেজের ভেপিস ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো আমার। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিয়ে রিদ খান চাপা গর্জনে, হোয়াট দ্য হেল। আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির এক অংশ ছেড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতে বসলাম। ওনার গর্জন ছাড়ার কারণটা অসহায়ত্ব আর বুকে ধরফর। এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাবা করে কাঁদতে ইচ্ছে করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকে দুহাতে মুখ থেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছেড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল? ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে রিদ নামক লোকটা ভাসিয়ে দূরে কোথাও পালিয়ে দেই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটা গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগের কটকট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখতেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবিটা শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার, শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্ত ধীরে পায়ে উঠে দাঁড়ালাম। অপরাধের মতো মাথা নত করে কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্তি প্রকাশ। আমি ভয় কাচুমুচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতে দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছেন। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপটা দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়ছিলাম বারবার, কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না।
গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি। তাই হুট করে হাত বাড়িয়ে ঝু মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলে নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতন তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে উঠল, আউট। বিষণ্ণে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটা মুষ্টিতে দলা মুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আবার আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনেও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি আরও সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘাটিয়েছি ওনার সাথে? সব কিছু অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কী শত্রুতা? আমি প্রথম দিন থেকে কেন বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী নয় তো? হতে পারে। নোজ, যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার 2 আঙ্গুল বন্দুকের মতন করে তাক করলো আমার গলার উপর ও থুতনিতে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি করে কোথায় কবর দেব নিজেও জানি না। অপরিচিত কাউকে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেড়া মানুষটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট মনে। তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না। আবারও চুপ রইলাম না। ভয়ার্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি। ভুল। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবার অপমানে। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তিত্তির মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আমি আপনার পরিচিত কেউ নই। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটা রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতে বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রাম এসেছিল দাদাবাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যে ফোন আলাপ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙার রিয়াক্ট করতো না, অবশ্যই রিয়াক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটার দেখলে কেন তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপরে হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়ে সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখে তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস, এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই।
কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার সাথে ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল। কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলাই তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয় তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে, এজন্য হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলে বা কি, বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনাটায় রিত নিজেই ফোড়ন কাটল তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরোধিতা করল। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো, মাথা তুলে আশ্রী যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুটা কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মধ্যেই গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনে দরজা খুলে দিতে হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতে গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতে সামনে তাকিয়ে আসিফ প্রশ্ন করে বলল, ভাই আপনার পাঞ্জাবিটা ছিঁড়ল কীভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল, জি ভাই মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে, বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয় কিছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যত তোর পলাতক ভাবির খোঁজ করতো, অনেক তো হলো তার লুকিয়ে চড়িয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতভাগ আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছুই বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজে থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ।